হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স এর চতুর্থ লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব শূন্যক্রমের বিক্রিয়া অর্থাৎ শূন্যক্রমের বিক্রিয়ার পুরো ডিটেইলস আমরা এখানে আলোচনা করব এবং তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ পার্টগুলো অর্থাৎ শূন্যক্রমের বিক্রিয়ার যত ধরনের লেখচিত্র হয় সেই লেখচিত্রগুলো সম্বন্ধে আলোচনা করব এবং শূন্যক্রম বিক্রিয়ার যে সমাকলিত হার সমীকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দেয় যে তোমাকে বলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এই ধরনের কোশ্চেন সেটা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব এবং শূন্যক্রম বিক্রিয়া দিয়ে যত ধরনের অঙ্ক হয় সেই অঙ্কগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, তো তাই জন্য ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করবে আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাকে বলবো আমরা এই কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে আরো 3টি ক্লাস কমপ্লিট করেছি, যে ক্লাসগুলির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি সেই ক্লাসগুলি করে নিয়ে যদি আজকের ক্লাসটি করো তাহলে তোমার পরবর্তী পার্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব না, শূন্যক্রমের বিক্রিয়ার পুরো ডিটেলস সম্বন্ধে আমরা আলোচনা করব। তো শূন্যক্রমের বিক্রিয়ার যে অন্তর্কলিত রূপ বা সমকলিত রূপ সেগুলো সম্বন্ধে আসার আগে প্রথমে আমাদেরকে জেনে নেওয়া দরকার একটি বিক্রিয়ার যে হার সমীকরণ আছে সেই হার সমীকরণকে আমরা কত ভাবে প্রকাশ করতে পারি এবং সেই ভাগগুলো দিয়ে আমরা কি কি বলতে পারি সেই সম্বন্ধে একটু প্রথমে জেনে নিই, তারপরে আমরা শূন্যক্রমের বিক্রিয়াতে আসবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি কি বলছি না, বিক্রিয়ার হার সমীকরণ অর্থাৎ কি আমরা যে একটা বিক্রিয়ার যে হার সমীকরণ যেটা আমরা এর আগে তিনি পড়েছিলাম না, বিক্রিয়ার যে হার সমীকরণ আছে সেই হার সমীকরণকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলবো অন্তর্কলিত হার সমীকরণ। অন্তর্কলিত হার সমীকরণ মানে কি, যেটাকে ইংলিশে বলবো ডেরিভেটিভ ইকুয়েশন। সেই ডেরিভেটিভ ইকুয়েশন একটা হতে পারে, একভাবে আমরা এই হার সমীকরণকে বিক্রিয়ার হার সমীকরণকে আমরা অন্তর্কলিত রূপে প্রকাশ করতে পারি। আর একটা কি ইন্টিগ্রেটেড ফর্ম অর্থাৎ কি সমাকলিত রূপে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে হার সমীকরণকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা ডেরিভেটিভ ফর্মে একটা ইন্টিগ্রেটেড ফর্মে। ঠিক আছে, এবার ওর মধ্যে যে অন্তর্কলিত রূপ অর্থাৎ কি যে অন্তর্কলিত যে হার সমীকরণটা সেটা দিয়ে আমরা কি বলতে পারি না, সেটা দিয়ে আমরা বলতে পারি যে তোমার ওই বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার হারের যে সম্পর্কটা অর্থাৎ কি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব পরিবর্তন করলে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হবে সেটা আমরা অন্তর্কলিত যে সমীকরণটা সেটা দিয়ে আমরা বলতে পারি। ঠিক, কিন্তু তো ওই বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হবে, অর্থাৎ কি ধরে নাও আমি শুরু যখন করলাম, ধরে নাও আমি 10টা এ নিয়ে শুরু করলাম, এবার 5 মিনিট পরে তোমার মানে কতগুলো তোমার এ বিক্রিয়া করে যাবে এবং অর্থাৎ কি 5 মিনিট পরে কতগুলো এ বেঁচে থাকবে, অর্থাৎ কি সময়ের সঙ্গে সঙ্গে যে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বর কি পরিবর্তন সেটা সম্বন্ধে আমরা কি করতে পারবো না, সমাকলিত হার সমীকরণের সাহায্যে আমরা বের করতে পারবো। অর্থাৎ কি সময়ের সঙ্গে যে গাঢ়ত্বের পরিবর্তন সেটা কিন্তু আমরা সমাকলিত সমীকরণের সাহায্যে বের করতে পারবো। এবার আমরা শূন্যক্রমের বিক্রিয়াটা পড়বো আজকের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা প্রথম ক্রমের বিক্রিয়া নিয়ে পড়বো। তো আজকের ক্লাসে শূন্যক্রমের বিক্রিয়ার সমাকলিত রূপ এবং হচ্ছে কি সমাকলিত রূপটা সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই প্রথমে আমরা অন্তর্কলিত রূপটা লিখবো, তারপরে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে নিয়ে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করব। তাহলে বলো দেখি শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলে না, আমরা এর আগে দিনে পড়েছিলাম শূন্যক্রমের বিক্রিয়া কাকে বলবো না, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয় সেই সমস্ত বিক্রিয়াকে আমরা কি বলবো না শূন্যক্রমের বিক্রিয়া বলবো। বা আমরা এভাবে বলতে পারি না, যে বিক্রিয়ার হারটি তোমার যে বিক্রিয়ক পদার্থের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক সেই বিক্রিয়াকে আমরা কি বলবো না শূন্যক্রমের বিক্রিয়া বলবো। দেখো, এবার আজকের ক্লাসে আমরা পরপর যে বিষয়গুলো মেইনলি ফোকাস করব সেই 5টা পয়েন্টকে আমরা মেইনলি ফোকাস করব শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এবং সেই 5টা পয়েন্ট কি না, সেই শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তার অন্তর্কলিত রূপটা আমরা বের করব এবং তারপরে আমরা সমাকলিত রূপটা আমরা বের করব এবং সেখান থেকে অর্ধায়ু অর্থাৎ কি অর্ধায়ু কি জিনিস এই অর্ধায়ুটা সম্বন্ধে আমরা জানবো এবং ওই শূন্যক্রমের বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় কতটা পরিমাণ সময় লাগে সেই সময়টা আমরা বের করব এবং সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অর্থাৎ শূন্যক্রম বিক্রিয়ার যে গুরুত্বপূর্ণ লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এই 5টা পয়েন্ট কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই 5টা পয়েন্টকে আমরা স্টেপ বাই স্টেপ 5টা পয়েন্ট সম্বন্ধে আলোচনা করে নেব। তাহলে চলো আমরা শুরুতে
শূন্যকম বিক্রিয়ার যে সমীকরণের যে অন্তর্গলিত রূপ সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই। দেখো সাপোজ আমরা একটা বিক্রিয়া নিয়ে নিচ্ছি যে এ থেকে তোমার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা একটা বিক্রিয়া। তাহলে কি বললাম না, তোমার যখন পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তুমি প্রথমে কি করবে না, ধরে নিবে ধরি এটা একটা শূন্যকমের বিক্রিয়া, মানে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা একটা শূন্যকমের বিক্রিয়া। এবার ধরে নাও সেই বিক্রিয়াটা হয়েছে এবং বিক্রিয়াটি টি সময় পরে, কি বললাম, বিক্রিয়াটা শুরু হয়েছে, বিক্রিয়াটা শুরু হওয়ার টি সময় পরে, টি সময় পরে এ এর গাঢ়ত্ব এ হলে আমরা জানি কি না, ওই যে বিক্রিয়ার যে হার সমীকরণ আমরা প্রকাশ করি, তাহলে অন্তর্গলিত যে রূপটা সেটা কি হবে না, আমরা কিভাবে লিখি বলো, বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রকাশ করব বলো, বিক্রিয়ার হারকে আমরা এইভাবে প্রকাশ করি না, কি বলি, বিক্রিয়ার হার, যে হার সমীকরণটা আমরা কিভাবে লিখি বলো, শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো না, এটা হচ্ছে তোমার ধরুন এটা যদি একটা মৌলিক বিক্রিয়া হয়, এক ধাপে বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে একটা হার ধ্রুবক আসবে এবং সেখানে যে বিক্রিয়ক পদার্থটা কি এ, তার এর যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বের উপর গাঢ়ত্বের এখানে কি হবে, যেহেতু শূন্যকম, তাহলে শূন্যকমের ক্ষেত্রে কি হবে, এখানে তোমার পাওয়ারে কি শূন্য নিতে হবে। এবার বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যেখানে যেহেতু কোনো কিছু সহগ টহগ নেই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস dA বাই dt ইজ ইকুয়ালস টু k ইনটু a0, এভাবে লিখতে পারি না, যে এটা মানে তো আমরা বিক্রিয়ার হারকে আমরা তো এইভাবে এর আগে প্রথম ক্লাসে আমরা এইভাবে প্রকাশ করেছিলাম বিক্রিয়ার হারকে, অর্থাৎ কি যে তোমার যে অবকলিত সমীকরণ, অর্থাৎ কি দেখো এখান থেকে তোমার কিন্তু ভালো করে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও, যখনই তোমার কোনো একটা বিক্রিয়া দিয়ে তার অবকলিত সমীকরণ প্রকাশ করতে বলবে, তখন তুমি কি করবে না, তার এই যে ডেরিভেটিভ, অর্থাৎ কি যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটার এই যে dA বাই dt লিখবে, বিক্রিয়ক পদার্থ সাপেক্ষে তার সামনে তো মাইনাস দিতে হয়, সেটা লিখবে, লিখে নিয়ে সবার শেষে তোমার কি করবে না, তার হার সমীকরণটা, অর্থাৎ কি কে দিয়ে যে বিক্রিয়ক পদার্থের সাপেক্ষে যেটা লিখি তার হার সমীকরণটা সমান সমান লিখে দিলে সেটা হয়ে গেল না, সেটা কি হয়ে গেল না, ওই বিক্রিয়াটির অন্তর্গলিত রূপ, কি বললাম, ওই বিক্রিয়াটির অন্তর্গলিত রূপ। তাহলে আমরা যে পার্টটা পেলাম এটা কি হলো না, তোমার শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে সেটা হয়ে গেল কি না, অন্তর্গলিত রূপ। ক্লিয়ার এটুকু? এবার যেহেতু কোনো কিছুর পাওয়ারে যদি তোমার 0 হয়ে যায় তাহলে সেই পার্টটা তো থাকে না, তাহলে এটা হয়ে যাবে কি তোমার সেই শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্গলিত রূপ। এবার আমরা এখান থেকে কি করব না, শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করব। এবার সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু আমাকে এই রূপটাও কিন্তু প্রয়োজন পড়বে, ঠিক আছে। প্রথমে আমরা অবকলিত রূপটা লিখে নিয়ে, অবকলন সমীকরণটা লিখে নিয়ে তারপরে আমরা সমাকলন রূপটা প্রতিষ্ঠা করব, ঠিক আছে। দেখো এটা কিভাবে করব না, তোমার এই যে ডেরিভেটিভ ফর্মটা পাওয়া গেল তার ইন্টিগ্রেশন করতে হবে, জাস্ট কিছুই না। এবার কিন্তু এখানে দেখো কেমিস্ট্রি কম, তোমার জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে আমাদের, মানে ম্যাথ গুলো কাজে লাগবে। ইন্টিগ্রেশন তো আমরা জানি, চলো এটা কি আছে তোমার dA বাই dt, এখান থেকে তোমার k আছে, ঠিক আছে, এটা তো আমি জানি। আচ্ছা এখানে এই এটা কি বলো দেখি, এই যে এ থাকবে আমরা লিখেছি, এটা কি বলো দেখি, টি সময় পরে গাঢ়ত্ব কিন্তু, ঠিক আছে, টি সময় পরে তো এটা কিন্তু মাথায় রাখবে, বারবার করে বলছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখছি সেটা কিন্তু তোমার প্রাথমিক গাঢ়ত্ব না, এটা কি না টি সময় পরে গাঢ়ত্ব। ক্লিয়ার? কারণ আমরা তো জানি যে বিক্রিয়ার হারটা কি হচ্ছে, ওই মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কি এই যে এখানে এটা যে লিখেছি সেটা কি না টি সময় পরে গাঢ়ত্বটা। ক্লিয়ার? আচ্ছা এবার এটা আমরা কি করব না, ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশন করার জন্য কি করব, টি টাকে এদিকে নিয়ে চলে আসো, অর্থাৎ কি মাইনাস dA কে এদিকে রাখলাম, আর এখান থেকে সমান সমান তোমার k ইনটু dt এদিকে নিয়ে চলে আসলাম। ঠিক, দেখো সিম্পল ইন্টিগ্রেশন তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরা করো, এখানে কিন্তু আহামরি তেমন কোনো ম্যাথমেটিক্স নেই, সিম্পল কিছু ম্যাথ, সেই ম্যাথ গুলো কিন্তু তোমাদের কাজে লাগবে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে করো, প্রথমে কি করবে, ইন্টিগ্রেশন করো। এবার ইন্টিগ্রেশন করলাম, এবার ইন্টিগ্রেশন করলে এই ডি আর ইন্টিগ্রেশন তো কেটে যায়, তাহলে কি শুধু কি পড়ে থাকবে, মাইনাস এ পড়ে থাকবে এখানে। এবার ইকুয়ালস টু এখানে কি হবে, ডিটি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কেটি। এবার ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট থাকে সি, তাহলে এখানে সি টা কি লিখে দাও ব্র্যাকেটের মধ্যে, সি ইকুয়ালস টু সমাকলন ধ্রুবক। এবার তাহলে এই সি টাকে তাড়াতে হবে। এবার সি টা তাড়ানোর জন্য আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করব, যখন যখন টি ইকুয়ালস টু 0, অর্থাৎ কি বিক্রিয়াটা শুরুই হয়নি, মানে টি ইকুয়ালস টু 0 মানে শুরুর মুহূর্তে, ঠিক আছে, টি ইকুয়ালস টু যখন 0 তখন আমরা ধরে নিলাম যে গাঢ়ত্বটা ছিল সেই প্রাথমিক গাঢ়ত্বটা, সেটাকে আমরা ধরে নিলাম কি
না A0, অর্থাৎ কি প্রাথমিক গারত্বটাকে আমরা ধরে নিলাম কি না A0, ঠিক আছে। যখন তোমার t0 অর্থাৎ কি বিক্রিয়া যখন শুরু হতে যাচ্ছে তখন কি হবে, সেটা প্রাথমিক গারত্ব, সেটাকে আমরা A0 বা A0 দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো না, এই মানটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। এবার মানটা যদি এখানে পুট করে দিই তাহলে কি হয়ে যাবে বলো, মাইনাস A0 ইজ ইকুয়ালস টু KT, আচ্ছা টি জায়গা তো শূন্য বসাবো, K ইন্টু শূন্য আর প্লাস সি, অর্থাৎ তাহলে সি এর মান কি হয়ে যাবে বলো, মাইনাস A0 আমরা পেয়ে গেলাম কি সি এর মানটা। ক্লিয়ার? এবার এই সি এর মানটা এই সমীকরণের মধ্যে পুট করে দাও, এই সমীকরণের মধ্যে পুট করে যদি দাও তাহলে কি হবে। আচ্ছা লেখাগুলো কিভাবে লিখবে বলো। এবার লেখার সময় আচ্ছা একটা লেখা তোমাকে বলে দিই, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিবে, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলে দিয়ে বলবে যে সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমি সেই লেখাগুলো লিখছি না, তোমরা সেই লেখাগুলো একটু বই ফলো করবে তাহলেই বুঝিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যেটা আমরা এখানে এটা এ ছিল, এবার A0 সি এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে বলো, এখানে আমরা পাচ্ছিলাম কি মাইনাস A ছিল, এখান থেকে KT মাইনাস, এবার সি জায়গায় মাইনাস A0 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে KT সমান সমান কি পেয়ে যাবে বলো। আচ্ছা A0 যদি এদিকে আসে তাহলে কি হবে না A0 মাইনাস A, এটা আমরা পেয়ে গেলাম KT। তাহলে এখান থেকে আমরা T সমান সমান কি পেয়ে যাব, T সমান সমান পেয়ে যাব A0 মাইনাস A বাই K। এটা আমরা পেয়ে গেলাম, দেখো কি না, এটাই হচ্ছে কি আমাদের সমাকলিত শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপ হচ্ছে গিয়ে এটা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাই তোমাকে পরীক্ষার হলে যদি তোমাকে বলে যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো বা সমাকলিত রূপটি লিখো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই পর্যন্ত এনে তোমাকে এটা প্রতিষ্ঠা করে বলতে হবে যে এটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপ, ঠিক আছে। এবার এখান থেকে A0টা কি বলো, A0টা হচ্ছে প্রাথমিক গারত্ব, এটা কি বলো টি সময় পরে গারত্ব, এখানে কেটা কি বলো হার ধ্রুবক, আর টি মানে সময়। ওই যে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা যে কোনো বিক্রিয়ার হার সমীকরণকে দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে অবকলন রূপ, একটা হচ্ছে সমাকলন রূপ। অবকলন রূপ দিয়ে আমরা বিক্রিয়ার হারের সঙ্গে গারত্বের কি সম্পর্ক সেটা বের করতে পারি, আর সমাকলিত যে রূপটি, সেই সমাকলিত রূপটির সাহায্যে কি না সময়ের সঙ্গে সঙ্গে তোমার গারত্বের কি পরিবর্তন হবে। এবার দেখো এই সমীকরণটা ফলো করে তাহলে আমরা বলতে পারবো যে সময়ের সঙ্গে সঙ্গে তোমার এই যে গারত্ব, বিক্রিয়ক পথে গারত্ব বা টি সময় পরে গারত্ব কি পরিবর্তন হবে, অর্থাৎ কি সময়ের সঙ্গে গারত্বের সম্পর্ক আমরা বের করতে আমাদের কি করতে হবে না সমাকলিত রূপটিও অবশ্যই প্রয়োজন পড়বে, অর্থাৎ সমাকলিত রূপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমাদের কিন্তু অনেক অঙ্ক হবে, ঠিক আছে। এটা সূত্র আকারে কিন্তু মুখস্থ করে নাও। কি বললাম দেখো, এটা অঙ্ক করতে কাজে লাগবে যে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T ইজ ইকুয়ালস টু প্রয়োজনীয় সময়, কোন একটা বিক্রিয়া যে হচ্ছে তার সময় এবং গারত্বের মধ্যে কি A0 মাইনাস A বাই K, এটা কি হয়ে গেল না তোমার হচ্ছে সময় এবং হচ্ছে গারত্বের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এটা তোমার মাথায় ঢুকে গেছে, এটা মুখস্থ হয়ে গেছে। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T ইজ ইকুয়ালস টু A0 মাইনাস A বাই K। তাহলে চলো এবার আমরা হচ্ছে কি তোমার এই যে শূন্যক্রম বিক্রিয়া যে আছে, আমরা 3 নম্বর পয়েন্টটা বলেছিলাম, 5টা পয়েন্ট পড়বো এখান থেকে। 3 নম্বর পয়েন্টটা কি বলেছিলাম না শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রয়োজনীয় সময়টা কিভাবে বের করবো, তার জন্য আমাকে এই যে সমাকলিত রূপটা প্রয়োজন পড়বে। সেই সমাকলিত রূপটা কি ছিল বলো, T ইজ ইকুয়ালস টু A0 মাইনাস A বাই K, এটা আমাদের হচ্ছে সমাকলিত রূপটি ছিল। এবার কি বলেছি, বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যেতে, অর্থাৎ কি যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তাহলে টি সময় পরে কোনো গারত্ব থাকবে না। কি বললাম, যদি বিক্রিয়াটা, দেখো আমরা কি এখানে কনসেপ্টটা একটু ভালো করে বোঝো যাতে পরবর্তীতে তোমাদের অসুবিধা না হয়। আমি বললাম যে এখানে দুটা গারত্ব আমাদের আছে, যে সমাকলিত রূপটা আছে তার মধ্যে দুটা গারত্ব টার্ম আছে, একটা হচ্ছে গিয়ে A0, একটা হচ্ছে গিয়ে A। যেখানে A0 টা কি বললাম প্রাথমিক গারত্ব, মানে বিক্রিয়ার শুরুতে যে গারত্ব, আর এই যে এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন। প্রাথমিক গারত্বের তো কোনো পরিবর্তন হবে না, কারণ প্রাথমিক গারত্ব তো একটা নির্দিষ্ট গারত্ব নিয়ে আমরা শুরু করেছিলাম, তাই জন্য এটাকে কিন্তু কোনো পরিবর্তন করব না। যা পরিবর্তন হবে যেটা হচ্ছে টি সময় পরে গারত্ব, অর্থাৎ কি টি সময় পরে। এবার টি সময় মানে কি, সেটা 5 মিনিট 10 মিনিট, তার মানে কি টি সময় পরে তো এই গারত্বটা অল টাইম চেঞ্জ হবে, তাই কি না। এবার যদি বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায়, বিক্রিয়াটা যদি কমপ্লিট হয়ে যায়, তো তাহলে এই এর গারত্বটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কেননা কমপ্লিট হয়ে যাবে মানে কি, ওখানে তো আর কোনো থাকবে না, মানে বিক্রিয়াটা টি সময় পরে গারত্ব বেঁচে থাকা আর কি, তাহলে টি সময় পরে কোনো গারত্ব তো বেঁচেই থাকবে না। একটু ক্লিয়ার বুঝতে পেরেছো তো, যে আমি কেন বারবার করে বলছি, কারণ এটা আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, যে এটা টি সময় পরে গারত্ব, যদি বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে টি সময় পরে কোনো গারত্ব বেঁচে থাকবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার তাহলে কি করব, যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়
তাহলে এ ইকুয়ালস টু কি 0 হবে, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে সমান সমান টি সমান সমান কি হবে বলো, টি সমান সমান, আচ্ছা এটাকে আমরা টি ড্যাশ দিয়ে দিই। টি ড্যাশ মানে হচ্ছে তোমার হচ্ছে কি না, যেহেতু সম্পূর্ণ হতে সময়, এটা আমরা একটু আলাদাভাবে করে দিলাম। টি ড্যাশ ইকুয়ালস টু কি হবে বলো, a0/k, তাই না? তাহলে এটা হয়ে গেল। এবার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু k এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ কি টি ড্যাশ ইকুয়ালস টু a0, অর্থাৎ কি আমরা দেখো এখান থেকে কি বলতে পারি না, তোমার শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে যে সম্পূর্ণ হতে যে তোমার যে সময়টা, প্রয়োজনীয় সময়টা, সেটা কি প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। তোমার পরীক্ষার হলে এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে প্রমাণ করো শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে যে প্রয়োজনীয় সময় সেটি প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। সেটা আমরা তাহলে এইভাবে করব। তার এই যে আমরা প্রথমে শূন্যকম বিক্রিয়ার যে সমাকলিত রূপটি সেটা লিখে নেব, লিখে নিয়ে এখানে বলবো কিন্তু যে আমরা জানি শূন্যকম যদি 1 নম্বর বা 2 নম্বর থাকে তাহলে তো পুরো প্রতিষ্ঠা করার দরকার নেই, আর যদি তোমার 3 নম্বর বা 4 নম্বর থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করে নেবে প্রথমে, তো তারপরে তুমি এখান থেকে শুরু করবে, ঠিক আছে? তাহলে এবার সমাকলিত রূপটি থেকে আমরা দেখতে পেলাম কি যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তাহলে টি সময় পরে যে গারত্ব সেটা কি শূন্য হয়ে যাবে। তাহলে এটা যদি এর জায়গায় এটা যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, টি ড্যাশ ইকুয়ালস টু a0/k। তাহলে যেহেতু k এটা হার ধ্রুবক একটা কনস্ট্যান্ট, একটা বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে গেলে কি আমরা এটাকে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি। তাহলে টি সমানুপাতিক a0, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে প্রয়োজনীয় সময়টা তোমার প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। এটুকু ক্লিয়ার? চলো এবার আমরা অর্ধায়ু বের করে নেব, ঠিক আছে? শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু। আচ্ছা অর্ধায়ু বিষয়টা কি জিনিস, এটা কিন্তু একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা দরকার। অর্ধায়ু বিষয়টা কি জিনিস, ঠিক আছে? আচ্ছা এখান থেকে প্রয়োজনীয় সময় আমরা সমান সমান কি পেলাম না, পেলাম হচ্ছে গিয়ে তোমার a0/k, এটা আমরা প্রয়োজনীয় সময় পেয়েছি। আচ্ছা অর্ধায়ু মানে কি, দেখো নামের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, মানে নামের মধ্যে পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। কিরকম না, অর্ধায়ু মানে কি, যে সময়ে তার যে গারত্বটা ছিল, অর্থাৎ কি প্রাথমিক যে গারত্বটা আমরা শুরু করেছিলাম তার থেকে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ কি যে সময়ে কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থটার গারত্ব প্রাথমিক গারত্ব থেকে অর্ধেক হয়ে যায় সেই সময়টাকে আমরা বলবো কি অর্ধায়ু, মানে কি যেটাকে হাফ লাইফ বলা হয় ইংলিশে, হাফ লাইফ, ঠিক আছে? এবং অর্ধায়ুকে আমরা সবসময় মনে রাখবো যে অর্ধায়ু যে আছে সেই অর্ধায়ুকে আমরা সাধারণত টি হাফ দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? টি সাফিক্সে হাফ লিখে দেবো, অর্থাৎ কি টি হাফ সবসময় অর্ধায়ুকে প্রকাশ করবে। এবার মানে কি, তাহলে কি বললাম দেখো, আমরা কি তাহলে সমাকলিত শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর সঙ্গে গারত্বের সম্পর্কটা বের করবো। চলো তাহলে শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখনই দেখলাম টি ইকুয়ালস টু কি বলো, a0 বা a0 মাইনাস a/k, এটা হচ্ছে শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকলিত রূপ, ঠিক আছে? দেখো সমাকলিত রূপ থেকে কিন্তু আমাদের সব কনসেপ্ট গুলো তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে কি বললাম না, টি হাফ মানে কি, যখন টি ইকুয়ালস টু টি হাফ হয়ে যাবে, তো টি ইকুয়ালস টু টি হাফ মানে যে সময়টা যখন টি হাফ, অর্থাৎ কি তখন টি সময় পরে যে গারত্বটা, মানে টি সময় পরে যে গারত্বটা এটা কি হয়ে যাবে বলো, প্রাথমিক গারত্ব যে নিয়েছিলাম তার অর্ধেক হবে না? টি সময় পরে গারত্বটা অর্ধায়ু কাকে বললাম, যে সময়ে প্রাথমিক তোমার যে টি সময় পরে যে গারত্বটা সেটা প্রাথমিক গারত্বের অর্ধেক হয়ে যাবে, সেটাকে আমরা অর্ধায়ু বলেছিলাম। তাহলে এখানে কি তাহলে যখন টি হাফ হয়ে যাচ্ছে মানে অর্ধায়ু, তখন তোমার এটা কি হয়ে যাবে, a0/2 হয়ে যাবে। ক্লিয়ার এটুকু? তাহলে এখান থেকে দেখো তাহলে আমরা কি বলতে পারি না, তোমার এখান থেকে এটা মানটা এখানে পুট করে দাও, তাহলে পুট করে দিলে কি হবে, টি জায়গায় টি হাফ বসিয়ে দাও, তাহলে যদি টি হাফ বসিয়ে দাও তাহলে এর জায়গায় তুমি কি বসাবে, এর জায়গায় বসাবে কি a0 মানে a0/2 এটা বসাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, এখানে যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে কি হবে, এটা যদি মাইনাস করো তাহলে কি হবে, উপরে a0 থাকবে, a0 বাই নিচে 2k চলে আসবে, অর্থাৎ কি টি হাফ ইজ ইকুয়ালস টু তোমার আচ্ছা গিয়ে a0/2k। এটা কিন্তু তোমার অঙ্ক করতে কাজে লাগবে। অর্ধায়ু গুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ ইজ ইকুয়ালস টু a0/2k, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে a0/2k। আচ্ছা এখান থেকেও একটা মজাদার জিনিস পাওয়া গেল কি, যে টি হাফ সমান সমান এটা এর একটা কনস্ট্যান্ট, এর রাশিটা তো কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, k একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফটা প্রাথমিক গারত্ব অর্থাৎ কি a0 এর সঙ্গে সমানুপাতিক। এটাও তোমার কিন্তু পরীক্ষার জন্য পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে দেখাও যে শূন্যকম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুটা প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক, তাহলে কিন্তু পুরো এই প্রসেসটা ফলো করতে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে চলো এবার আমরা শূন্যক্রম বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে গিয়ে লেখচিত্রগুলো সম্বন্ধে আমরা এখন একটু আলোচনা করব। দেখো এই লেখচিত্র পার্টটি সম্বন্ধে আলোচনা শুরু করার আগে প্রথমে
কোন সমীকরণ ফলো করলে কি ধরনের লেখচিত্র হবে সেই বিষয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমাদের ওই আলোচ্য বিষয়টাতে আমরা আসবো। দেখো, আমাদের আশা করা যায় এই বিষয়গুলোতে একটু ধারণা আছে, তাও আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই যে কোনো একটি লেখচিত্র অঙ্কন করলে তার একটা কি সবসময় একটা ওয়াই অ্যাক্সিস থাকে, এদিকে আমরা ওয়াই অ্যাক্সিস কে রাখি, এদিকে আমরা এক্স অ্যাক্সিস রাখি, তাই না? এবার যদি কোনো একটা সমীকরণ, সেটা y is equals to mx plus c, এই সমীকরণকে যদি মেনে চলে, এটা কিসের সমীকরণ বলো দেখি? সরলরেখার সমীকরণ। তো তারা যদি এই ধরনের লেখচিত্র মানে এই ধরনের সমীকরণকে মেনে চলে, তো তাহলে সেই লেখচিত্রটার ধরন কিরকম হবে বলো দেখি? এখান থেকে কি এই এমটাকে আমরা কি বলি? নতি বলি। আর সিটাকে আমরা কি বলি? না হচ্ছে কি ছেদিতাংশ বলি, ছেদিতাংশ, তাই না? তো ছেদিতাংশ বলি। ছেদিতাংশ মানে কি না, এই যে এখান থেকে ধরে নাও সাপোজ এটা মূল বিন্দু। এবার মূল বিন্দু থেকে যদি এখানে এই সাইন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কোন সাইনটা আছে সেই সাইন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা যদি পজিটিভ হয়, দেখো আমি প্রথমে ছেদিতাংশের কথাটা বলছি, হ্যাঁ, আমি একটা গ্রাফ দিয়ে আমি তোমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবো, ভালো করে ফলো করো এই জায়গাটায়। সেটা হচ্ছে গিয়ে যদি সির সামনে পজিটিভ থাকে, অর্থাৎ কি সেটা বোঝাচ্ছে যে জিরো থেকে পজিটিভ দিকে থেকে কেটেছে, মানে এখান থেকে কেটেছে সাপোজ, ঠিক আছে? এবার এম এর ভ্যালু দিয়ে ডিপেন্ড করবে সেটা কোন উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে, ঠিক আছে? এম এর জায়গায় যদি পজিটিভ এম কিছু নেই মানে পজিটিভ আছে, তার মানে বোঝাচ্ছে গ্রাফটা কি হচ্ছে না উপরের দিকে যাচ্ছে, ঠিক? তার মানে কি y is equals to mx plus c যে সরলরেখাটা আছে তার সমীকরণটা মানে তার যে লেখচিত্রটা সেটা দেখতে একদম ঠিক তাই এরকম হবে। যেখান থেকে এই যে মূল বিন্দু থেকে যতটা কেটেছে এটা হচ্ছে c কে বোঝাচ্ছে, মানে ছেদিতাংশ এতটা। আর এখান থেকে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি তোমার নতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এখান থেকে অর্থাৎ কি যে নতিকে আমরা m দিয়ে প্রকাশ করছি, সেটা সমান সমান কি হয় না ট্যান থিটা হয়। এবার এই থিটাটা কি, মানে যে এই যে গ্রাফটা গেছে তার সঙ্গে যে কোণটা তৈরি করেছে সেই কোণটা হচ্ছে থিটা হবে, ঠিক আছে? এগুলো পরবর্তীতে আমাদের ম্যাথ গুলো করতে গেলে আমরা বুঝতে পারবো, কিন্তু আপাতত এটুকু আমরা বুঝতে পেরেছি যে y is equals to mx plus c হলে তার গ্রাফটা কিরকম হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা কেন করাচ্ছি একটু পরে তুমি বুঝতে পারবে যে এই যে সমীকরণগুলো আছে না, এই সমীকরণগুলোকে আমরা যখন লেখচিত্রের মধ্যে ফেলবো তখন আমরা এইভাবে সমীকরণের সঙ্গে তুলনা করবো, তাহলে গ্রাফগুলো কিরকম হবে, তার ধরনটা কিরকম হবে সেটা আমরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সাপোজ ধরে নাও তোমার কাছে লেখচিত্রটা এরকম আছে mx plus c, মানে mx minus c যদি হয়, লেখচিত্রের ধরনটা mx minus c, তাহলে m প্লাস মানে কি লেখচিত্রটা উপরের দিকেই আছে। এবার সামনে যদি মাইনাস থাকে তার মানে বোঝাচ্ছে কি সেটা হচ্ছে কি এই যে লেখচিত্রটা আছে সেটা হচ্ছে কি নেগেটিভ, মানে মাইনাস থেকে কেটে উপরের দিকে গেছে। তার মানে তখন লেখচিত্রটার ধরন কিরকম হবে না এরকম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? একরকম ভাবে তোমার যদি এটা মাইনাস গুলো, এবার ধরো না m এর সামনে যদি এম এর সামনে যদি মাইনাস থাকে তার মানে এটা কি বোঝাচ্ছে এম এর সামনে মাইনাস আছে এবং উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সি মানে কি নিচ থেকে কেটেছে এবং এম মাইনাস মানে নিচের দিকে যাচ্ছে, তার মানে কি লেখচিত্রটা এরকম হবে, ঠিক? আচ্ছা, একরকম ভাবে যদি ধরো এখানে প্লাস আছে আর এমটা মাইনাস আছে, এই ধরনের যদি লেখচিত্র হয় তাহলে কি বোঝাচ্ছে, মানে সি প্লাস মানে উপর থেকে কেটেছে আর এম মাইনাস মানে কি নিচের দিকে গেছে, তার মানে গ্রাফটা দেখতে কিরকম হবে না এরকম হবে। অর্থাৎ কি এম, দেখো এটুকু যদি একদম ভালো করে ক্লিয়ার করে নাও যে কি বললাম, এম মানে হচ্ছে গ্রাফটা কোন দিকে যাবে, ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা বোঝাচ্ছে। আর সি মানে বোঝাচ্ছে যে মূল বিন্দু থেকে উপর থেকে কাটবে না নিচের থেকে কাটবে। যদি সির মানটা যদি পজিটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে কাটবে, আর যদি সির মানটা নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে কাটবে। আর এম এর মানটা যদি প্লাস হয় তাহলে লেখচিত্রটা উপরের দিকে যাবে, আর এম এর মান যদি মাইনাস হয় তাহলে লেখচিত্রটা নিচের দিকে নামবে। এটুকু ক্লিয়ার তো? এটুকু বুঝে গেছো আশা করা যায়, ঠিক? চলো এবার আমরা এই যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলোর একটা একটা করে এইভাবে লেখচিত্রের সাহায্যে তুলনা করে করে লেখচিত্রগুলো অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা যে লেখচিত্র অঙ্কন করব সেটা হচ্ছে কি তোমার বিক্রিয়ক পদার্থের গারত্বের সঙ্গে তোমার হচ্ছে কি সময়ের লেখচিত্র অঙ্কন করব। কি বললাম না, বিক্রিয়ক পদার্থের গারত্ব ভার্সেস আমরা সময়ের লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে? তো তাহলে বিক্রিয়ক পদার্থের গারত্ব এবং সময় এই ধরনের একটা সমীকরণ আমার প্রয়োজন পড়বে, সেই সমীকরণটা আমাদের লাগবে। এবার আমরা জানি টি ইজ ইকুয়ালস টু, এই সমীকরণটা আমরা বের করে রেখেছি। চলো টি ইজ ইকুয়ালস টু কি বের করে রেখেছি না হচ্ছে গিয়ে এ নট মাইনাস এ,
আচ্ছা এখানে আমরা এ নটও বলতে পারি বা এ জিরো বলতে পারি, ঠিক আছে। আমি অনেক সময় কোন সময় এ নট বলবো, কোন সময় এ জিরো বলবো, মানে দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এ নট ইউজ করা উচিত, কিন্তু আমি এ জিরো বলছি আমাদের সুবিধার্থে বলছি, ঠিক আছে, ওটা আবার ভুলিয়ে ফেলবে না তুমি। আচ্ছা এখান থেকে তাহলে কি বললাম, এখান থেকে কে আছে। এবার আমরা এখান থেকে কি করবো না, বিক্রিয়ক পথের গারত্ব, প্রাথমিক গারত্ব না কিন্তু আমি শুধু গারত্ব বলেছি, টি সময় পরে গারত্বটা, তাহলে এটা সমান সমান আমাকে বের করতে হবে। তাহলে যেটাকে আমি প্রথমে রেখেছি সেটাকে ওয়াই অ্যাক্সিসে রাখবো, মানে সেটাকে ওয়াই হিসেবে ধরবো আর কি। তাহলে এক কাজ করো, এ সমান সমান কি হয় সেটা বের করে নাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, তাহলে এখান থেকে পাচ্ছি কে টি সমান সমান এ জিরো মাইনাস এ, এটা পাচ্ছি। এবার এ সমান সমান কি করো না, এ সমান সমান বের করে নাও। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসো আর কে টিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হবে বলো, এ সমান সমান তাহলে কি হচ্ছে গিয়ে এ নট মাইনাস কে টি, এটা পাচ্ছি। এবার আমরা কার কার মধ্যে লেখচিত্র অঙ্কন করবো না, তোমার বিক্রিয়ক পথের গারত্ব এটা পেয়ে গেলাম, আর এখানে সময়, সময় এখানে আছে। তাহলে এক কাজ করো, এটাকে না এইভাবে লিখো, এ জিরোটাকে আমি এইভাবে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, প্লাস এ জিরো, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে কি, এটাকে যদি আমরা ওই যে সরলরেখার সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো, ঠিক আছে। এখান থেকে এটাকে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে কি মাইনাস এম এক্স, টিটাকে এক্স অ্যাক্সিসে রাখবো, প্লাস সি। তাহলে দেখো এটা y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি সমীকরণকে মেনে চলেছে। তাহলে তার লেখচিত্রটা কিরকম হবে বলো, লেখচিত্রের ধরনটা। তাহলে ধরো এই লেখচিত্র আমরা অঙ্কন করছি, তার y অ্যাক্সিস মানে এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। তাহলে এদিকে আমরা এদিকে ধরে নাও এ কে রাখছি, এ মানে কি বিক্রিয়ক পথের গারত্ব, ঠিক আছে, টি সময় পরে গারত্ব, আর এদিকে আমরা সময়কে রেখেছি। তাহলে লেখচিত্রের ধরনটা কিরকম হবে বলো, মাইনাস এম, মানে কি নতিটা যেহেতু মাইনাসের দিকে আছে, তাহলে লেখচিত্র নিচের দিকে নামবে, তার মানে গ্রাফটা অনেকটা এইরকম হবে, ঠিক আছে, এরকম লেখচিত্রটা পাওয়া যাবে। ক্লিয়ার এটুকু? দেখো এগুলো গুলিয়ে ফেলার কিন্তু কিছু নেই, স্যাম্পল আমি কি বললাম, প্রথমে আমি সমীকরণটাকে নিলাম, নিয়ে আমি হচ্ছে গিয়ে কার কার মধ্যে বের করতে বলেছি সেটা আমি লক্ষ্য করব, বিক্রিয়ক পথের গারত্ব এবং সময়। তাহলে বিক্রিয়ক পথ গারত্ব এবং সময়ের মধ্যে আমি একটা ওই সমীকরণটা তৈরি করলাম। এবার ওখান থেকে আমি এটাকে ওয়াই ধরে নিলাম, এটাকে এম এক্স প্লাস সি মতো করে সাজালাম, সাজিয়ে নিয়ে এখান থেকে আমি তাহলে যেহেতু এম এক্স মাইনাস এম আছে, তার মানে কি লেখচিত্রটা নিচের দিকে নামবে, তাই জন্য লেখচিত্রটা এরকম হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে তাহলে এখান থেকে নতি সমান সমান কি হবে বলো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে নতিটা, অর্থাৎ কি নতি সমান সমান এখান থেকে কি পাবো, যে মাইনাস কে, অর্থাৎ কি এখান থেকে যে নতি সমান সমান কি হবে না, যে মাইনাস কে হবে, নতিটা আমরা পেয়ে গেলাম মাইনাস কে। আচ্ছা এখান থেকে ছেদিতাংশ কি হবে বলো, ছেদিতাংশ হয়ে যাবে কি, এই যে এ নটটা সেটা হয়ে যাবে ছেদিতাংশ, কেন সির জায়গায় আছে, ঠিক আছে, তাই ছেদিতাংশ হয়ে যাচ্ছে কি এ নটটা। ক্লিয়ার এটুকু? আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটা ইনফরমেশন, তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, যে তোমার কম্পিটিটিভ পরীক্ষায় এরকম কোশ্চেন দিতে পারে। ধরো তোমার এরকম একটা লেখচিত্র দেওয়া থাকলো, দিয়ে তোমার এখান থেকে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এবার তোমাকে বলা হলো যে এখান থেকে বলা হলো যে কে এর মানটা বের করো, এবং থিটাটা তোমাকে দেওয়া আছে, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এবার তুমি মনে রাখবে যে এই যে নতি সমান সমান কি হয় বলো দেখি, আমি একটু আগে বললাম যে নতি সমান সমান হয় ট্যান থিটা, ট্যান থিটা। এবার সেই থিটাটা যদি গ্রাফটা যদি এরকম হয়, তাহলে তার থিটাটাকে আমরা সবসময় এই দিকে নেব, ঠিক আছে, এই যে এক্স অ্যাক্সিস থেকে তার নেগেটিভ দিকে নেব, মানে উল্টো দিকে, ঠিক আছে, কখনোই কিন্তু এরকম না, ঠিক আছে, এরকম না, আমরা হচ্ছে সবসময় এই লেখচিত্রটা নেব, যখন এরকম এম এর মানটা নেগেটিভ হবে, মানে এই তোমাকে অনেক সময় এই থিটাটা দেওয়া থাকতে পারে, তুমি কিন্তু সবসময় এই থিটাটা নেবে, ঠিক আছে, এই অ্যাক্সিসের সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে নেবে। তাহলে এবার ট্যান থিটা, এবার থিটার মানটা এখানে বসাবে, এটা সমান সমান কি মাইনাস কে। তাহলে এখান থেকে ট্যান থিটা ধরো যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, ট্যান 30 ডিগ্রি মান আমাদের জানা আছে, সেখান থেকে তোমরা নতির মানটা কত হবে বের করে নিতে পারবো, ঠিক আছে। তো এরকম তোমাকে অঙ্ক দিতে পারে। আচ্ছা যাই হোক, আমাদের আপাতত বোর্ডের পরীক্ষার জন্য কিন্তু এই গ্রাফটা ইম্পর্টেন্ট, ওই অঙ্কটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু গ্রাফটা বুঝতে পেরেছি কিনা সেটা একটু ভালো করে ক্লিয়ার করে নাও। কিছুই না, জাস্ট আমাকে ওই y ইকুয়ালস টু mx প্লাস c ওর সঙ্গে তুলনা করবো, ঠিক আছে। পরে ধরে নাও আমরা আরেকটা লেখচিত্র অঙ্কন করবো, যে টি হাফ অর্থাৎ কি অর্ধায়ুর সঙ্গে তোমার প্রাথমিক গারত্বের মধ্যে লেখচিত্র অঙ্কন করবো। চলো তো দেখি, তোমরা নিজেরা করো দেখি, চলো। আচ্ছা তার আগে বলো y ইকুয়ালস টু mx, এটা কি ধরনের সমীকরণ মেনে কি ধরনের গ্রাফ তৈরি করবে, y ইকুয়ালস টু mx, এটা কি ধরনের হয় বলো দেখি, y ইকুয়ালস টু mx, এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাই তো, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা চলো, আমাদের জানি কি টি হাফ, মানে এবার আমরা কি করব, অর্ধায়ু ভার্সেস হচ্ছে গিয়ে তোমার প্রাথমিক গারত্ব, অর্ধায়ু ভার্সেস প্রাথমিক গারত্বের মধ্যে আমরা লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে, চলো। আচ্ছা এবার যদি আমরা প্রথমে আগে হচ্ছে কি আমাদের ইয়েটা বের করতে হবে, যে টি হাফ সমান সমান জানা আছে কি না a নট বাই 2k, তাই না।
এটা জানা আছে। এবার এখান থেকে ধরো নাও এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখলাম, অর্থাৎ টি হাফটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখলাম, আর এদিকে আমরা প্রাথমিক গারত্ব এ নটটাকে রাখলাম। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এটুকু কি হয়েছে কি এম এক্স এর মতো হয়ে যাচ্ছে না, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স এর মতো হচ্ছে কিনা দেখো ভালো করে দেখো, টি হাফ সমান সমান 1/2k ইন্টু এ নট এরকম আছে। তাহলে এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে নিলাম, এখান থেকে এটা এম নিলাম, আর এখান থেকে আমরা এক্স নিলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর মতো হচ্ছে। তাহলে লেখচিত্র কিরকম হবে না, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। তাহলে এখান থেকে নতির মানটা কি হবে বলো, নতি সমান সমান 2k হবে, ঠিক আছে, 1/2k এটা হচ্ছে কি নতি। তাহলে নতি এই লেখচিত্রের নতিটা কি হবে, নতি সমান সমান 1/2k। ক্লিয়ার এটুকু? আচ্ছা, একই রকম ভাবে তোমাকে যদি বলা হয়, আচ্ছা বিক্রিয়ার হারের সঙ্গে যদি বলা হয় যে গারত্বের যদি লেখচিত্র অঙ্কন করতে বলে, বিক্রিয়ার হারের সঙ্গে গারত্বের লেখচিত্র অঙ্কন করতে বলেছে, শূন্যকোণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারটা কি গারত্বের উপর নির্ভরশীল হয়? হয় না? তাহলে অর্থাৎ কি, তোমাকে যদি শূন্যকোণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই তিনটা গ্রাফ করছি আমরা কিন্তু করলাম এখান থেকে, এখানে যদি বিক্রিয়ার হার নিই, বিক্রিয়ার হার এদিকে ধরুন আমি বিক্রিয়ক পথে গারত্ব, ঠিক আছে, গারত্ব নিলাম। তাহলে যেহেতু বিক্রিয়ার হারের সঙ্গে, কেননা একটু আগে আমরা দেখলাম কি যে মাইনাস ডি এ বাই ডিটি ইজ ইকুয়ালস টু কে, এবার এ নট ছিল কিন্তু এ নটের উপর তো গারত্বের উপর তো নির্ভরই করে না, তাহলে এখান থেকে এ টার্মটাই ছিল না। এবার এর মান যতই বাড়াও বা কমাও না কেন, তোমাকে তো এর গারত্বের উপরে কোনো নির্ভরই করবে না, গারত্ব তুমি বাড়াও কমাও বিক্রিয়ার হারের কোনো পরিবর্তনই হবে না। তারপরে লেখচিত্র কি হয়ে যাবে না, এরকম ভাবে তোমার একটা সরলরেখা অনুযায়ী চলতে থাকবে। অর্থাৎ কি, তাহলে এটা যেহেতু এখান থেকে কি বোঝাচ্ছে না, গারত্ব পরিবর্তন করার সঙ্গে সঙ্গে গারত্ব যত বাড়াচ্ছি বিক্রিয়ার হারে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে লেখচিত্র এরকম হবে। তাহলে এখান থেকে আমরা তিনটা গ্রাফ করলাম, একটা হচ্ছে কি প্রথমে কি করলাম না হচ্ছে কি তোমার গারত্বের সঙ্গে তোমার সময়ের লেখচিত্র অঙ্কন করলাম, একটা হচ্ছে অর্ধায়ুর সঙ্গে তোমার প্রাথমিক গারত্বের লেখচিত্র অঙ্কন করলাম, আর যে বিক্রিয়ার হারের সঙ্গে গারত্বের লেখচিত্র অঙ্কন করলাম। সেই তিনটা গ্রাফ বোঝা গেছে, তিনটা কিন্তু ইম্পর্টেন্ট গ্রাফ, ঠিক, এটা ক্লিয়ার। তাহলে চলো এবার আমরা শূন্যক্রম থেকে কিছু ম্যাথমেটিক্যাল উদাহরণ করে নিই। দেখো এবার আমরা শূন্যক্রম বিক্রিয়ার উপরে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো নিয়ে নেব, যাতে তোমাদের এই শূন্যক্রম বিক্রিয়ার উপরে পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এবং এখান থেকে যে ম্যাথগুলো নেব সেগুলো তোমরা যদি ঠিকঠাক ফলো করো, তাহলে তোমাদের শূন্যক্রম বিক্রিয়া রিলেটেড কোনো যদি ম্যাথ পরীক্ষায় আসে তাহলে তোমরা অনায়াসে এখন সেই ম্যাথগুলো করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো দেখো প্রথমে যে উদাহরণটা বলেছে, কি বলেছে না, একটি শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের মান তোমাকে বলে দেওয়া আছে, অর্থাৎ কি ইনিশিয়াল গারত্ব, অর্থাৎ কি এ নট বা এ জিরোর মানটা তোমাকে বলে দিয়েছে, বিক্রিয়াটির অর্ধায়ু বলে দিয়েছে। এবার বলেছে গণনা করতে বলেছে হার ধ্রুবক এবং বিক্রিয়ার শুরু হওয়ার 30 মিনিট পর বিক্রিয়কের গারত্ব বের করতে বলেছে। দেখো তোমাকে প্রথমে কি কি দেওয়া আছে সেটা তোমাকে লিখে নিতে হবে, মানে এইভাবে কিন্তু অঙ্কগুলো ফলো করবে, তাহলে দেখবে অঙ্কগুলো একদম সিম্পল। মানে এই যে চ্যাপ্টারের মধ্যে আমরা পরের দিন প্রথম ক্রমের বিক্রিয়া করব, প্রত্যেকটা অঙ্ক মানে প্রথম ক্রমের বিক্রিয়া থেকে কিন্তু একটা অঙ্ক থাকেই পরীক্ষায়, তাই জন্য এই প্রসেসটা দেখবে কি আমরা যেভাবে প্রসেসটা ফলো করছি সেভাবেই প্রসেসটা ফলো করবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক ইজিলি হয়ে যাবে, এখানে কিন্তু কঠিন কিছু নয়, ঠিক আছে। এবার দেখো প্রথমে তোমার কি কি দেওয়া আছে সেটাকে লিখে নাও তুমি। দেখো প্রথম শূন্যক্রম বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটি তোমাকে শূন্য ক্রমে সেটা বলে দিয়েছে, তাহলে কোন সূত্রগুলো ব্যবহার করতে হবে সেটা তো তুমি বুঝতে পেরেছো। শূন্যক্রম মানে শূন্যক্রমের আমরা তিনটা সূত্র করেছি, তার মধ্যে দুটা মেইনলি সূত্র আমাদের কাজে লাগে শূন্যক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে কি ওই যে টি ইজ ইকুয়ালস টু তোমার কি এ নট মাইনাস এ বাই কে, এটা একটা সূত্র কাজে লাগে, একটা টি হাফের সূত্রটা এইটা কাজে লাগে, এই দুটো সূত্র মাথায় রাখবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে 2k, এই দুটো সূত্র আমাদের কাজে লাগে। এবার তোমার কি কি দেওয়া আছে সেটা তুমি আগে লিখো। তোমার কি দেওয়া আছে না, প্রারম্ভিক গারত্ব, অর্থাৎ কি এ নট এর মান তোমার দেওয়া আছে 1.386 মোল লিটার ইনভার্স দেওয়া আছে। এবার বিক্রিয়াটির অর্ধায়ু মানে টি হাফ দেওয়া আছে, তোমার টি হাফ দেওয়া আছে 20 সেকেন্ড, ঠিক আছে। এবার তোমার কি বলেছে না, প্রথমে বিক্রিয়া হার ধ্রুবক বের করতে বলেছে, তার মানে কে কত সেটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা এবার যখন এই দুটো দেওয়া আছে তোমার কে বের করতে হবে, কোন সূত্রটা তুমি ব্যবহার করবে, সিম্পল। এখান থেকে তো দেখা যাচ্ছে টি হাফ যেহেতু বলে দেওয়া আছে, টি হাফ থেকে এখান থেকে কে এর মান, টি হাফ দেওয়া আছে, এ জিরো দেওয়া আছে, কে এর মান বের করে নিতে পারবো। চলো তাই করো। তাহলে এখান থেকে কে কি হবে, কে সমান সমান কি হবে তোমার এ নট বাই 2 ইন্টু টি হাফ হবে, বসিয়ে দাও। এ নট এর মান কত 1.386 মোল লিটার ইনভার্স, আর এখান থেকে কি হবে নিচে 20 সেকেন্ড। আচ্ছা এক্ষেত্রে এককটা দেখো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে এইভাবে প্রত্যেকটা একক বসিয়ে বের করতে পারো, বা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এইভাবে এই সূত্র থেকে এই যে মোল
মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এখানে এন এর মান শূন্য বসিয়ে দাও, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্সই কিন্তু আসবে শূন্য কম বিক্রিয়ার ক্ষেত্রে। তুমি এইভাবে বের করে নিতে পারো, বা তুমি এখানে এই একক গুলো বসিয়ে বসিয়ে বের করতে পারো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করে কত আসবে বলো? 2 গুণ আছে, তাহলে এখানে কত আসবে বলো? 0.0346 এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এটা আসবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম কি কে এর মান, অর্থাৎ কি হার ধ্রুবকের মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয়ত তোমার কি বলেছে না, বিক্রিয়ায় শুরু হওয়ার 30 মিনিট পরে বিক্রিয়কের গারত্ব, অর্থাৎ কি ওই যে টি সময় পরে গারত্ব। এবার তোমার প্রাথমিক গারত্ব জানা আছে, এবার তোমাকে এটা মানে কি টি সময় পরে গারত্ব, সেটা এটা তোমাকে বের করতে বলেছে, যেখান থেকে তোমার টিটা বলে দেওয়া আছে, টি টাইমটা বলে দিয়েছে, টি কত বলেছে 30 সেকেন্ড পরে বলে দিয়েছে। তোমার হার ধ্রুবকের মান তো তুমি এখান থেকে বের করে নিলে, তোমার হার ধ্রুবকের মানও জানা আছে, তাহলে জাস্ট বসাও সূত্রের মধ্যে কি আছে তোমার টি, টির জায়গায় কত বসাবে 30 সমান সমান কি এ নট এর জায়গায় কত বসাবে, এ নট এর মান কত দেওয়া ছিল তোমার 1.386 এটা দেওয়া ছিল, মাইনাস এ তোমাকে এ তুমি বের করবে, আর এখান থেকে কে এর মান কত বের করলে এখনই 0.0346 এটা বসিয়ে এখান থেকে এর মান বের করো, এর মান ক্যালকুলেশন করো কত 0.348 এত মোল লিটার ইনভার্স, তাই তো এটা আসবে। ঠিক আছে, এটা আসছে কিনা দেখো, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো এই ভ্যালুটা আসছে নাকি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পেরে গেছো যে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করবে। তাহলে চলো পরের উদাহরণটা নিয়ে নিই। এখানে কি বলেছে না, প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট উষ্ণতায় উচ্চ চাপে প্রদত্ত বিক্রিয়াটি ক্রম শূন্য বলে দিয়েছে, তার মানে কি শূন্য ক্রমের বিক্রিয়া, এটা বুঝে গেছো, এবং সেই বিক্রিয়াটা দেওয়া আছে। এবার বলেছি এই উষ্ণতায় বিক্রিয়াটির হার ধ্রুবকের মান বলে দেওয়া আছে, হার ধ্রুবকের মান বলে দিয়েছে। এবার N2 ও H2 এর উৎপন্ন হওয়ার হার, N2 আর H2 উৎপন্ন হওয়ার হার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এটা তো বিক্রিয়াজাত পদার্থ, এবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য ওই যে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, অর্থাৎ কি আমাকে অবকলন সমীকরণটা আগে লিখে নিতে হবে। অর্থাৎ কি এখান থেকে তোমার কি করতে বলেছে, দেখো আগে বিক্রিয়ার হারটি লিখে নাও। তাহলে বিক্রিয়ার হারটা যদি আমরা লিখে নিই আগে, তাহলে প্রথমে এখান থেকে কি পাবো বলো, এবার এর সাপেক্ষে যদি বিক্রিয়ার হার লিখি তাহলে কি হবে, সহগটা বাই হয়ে যাবে, অর্থাৎ কি -1/2 ডি NH3 বাই ডিটি সমান সমান কি হবে না, হচ্ছে কি এটা তো প্লাসই হবে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ কি ডি N2 by dt is equals to 1/3 into dH2 by dt। এটা হয়ে গেল কি না তোমার তোমার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বিক্রিয়ার হার। ঠিক আছে, এটা পেয়ে গেলে এবার আবার আমরা একই সমান সমান কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি না যে আমার যে হার সমীকরণটা, অর্থাৎ কি শূন্য কম বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, কে হয়ে যাবে, কে ইন্টু তোমার NH3 এটা হওয়া উচিত ছিল, কিন্তু এর পাওয়ারে শূন্য, তাহলে এর গারত্বের উপর তো নির্ভর করবে না, তাহলে শুধুমাত্র আমরা কে লিখতে পারবো। অর্থাৎ কি আমার পুরো এই যে অবকলন সমীকরণটা এটা সমান সমান কে হয়ে যাবে, কারণ এখানে বিক্রিয়ক পদার্থের গারত্বের উপর নির্ভর করবে না। এবার দেখো এই বিক্রিয়াতে তোমার কি বের করতে বলেছে না, N2 এবং H2 উৎপন্ন হওয়ার হার বের করতে বলেছে। এবার আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে যখন কোনো বিক্রিয়ক পদার্থের উৎপন্ন হওয়ার হার বা তোমার অন্তর্নিহিত হওয়ার হার বের করবে, তখন তার সামনে কোনো সহগটা থাকবে না। অর্থাৎ কি আমাকে এখানে এই যে dN2 by dt এটা বের করতে হবে, এবং হচ্ছে কি dH2 by dt বের করতে হবে, এখান থেকে 3টা কিন্তু এক্ষেত্রে গুণ হয়ে যাবে। অর্থাৎ কি আমরা যে N2 এবং তাহলে আমি এখান থেকে যদি N2 মানে নাইট্রোজেনের উৎপন্ন হওয়ার হার বের করতে যাই, তাহলে এটা সমান সমান কে হবে, অর্থাৎ কি কে এর যে মানটা সেটা হয়ে যাবে N2 সাপেক্ষে উৎপন্ন হওয়ার হারটা। ঠিক আচ্ছা, একই রকম ভাবে তোমার কি হবে না, তোমার যদি H2 সাপেক্ষে যদি বের করতে চাও তাহলে কি হবে, এখান থেকে তোমার কি dN2 by dt এটা সমান সমান তো কে, অর্থাৎ কি কে এর মান যা তোমার dN by dt, অর্থাৎ কি N2 সাপেক্ষে বিক্রিয়া যে N2 যে উৎপন্ন হওয়ার হারটা সেটা সমান হবে। এখন ভাবে তোমাকে যদি dH2 by dt বের করতে চাও, তাহলে কিন্তু 3টা দিয়ে এখানে গুণ করতে হবে, অর্থাৎ কি 3 into k হয়ে যাবে। অর্থাৎ কি k এর যা মান তার থেকে 3 দিয়ে গুণ করে দিলে সেটা আমরা পেয়ে যাব কি না তোমার H2 সাপেক্ষে তোমার বিক্রিয়াটা, অর্থাৎ কি উৎপন্ন হওয়ার হার, অর্থাৎ কি H2 উৎপন্ন হওয়ার হার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। দেখো প্রতিদিনের মতো আজকের হোমওয়ার্কটা তোমরা নিয়ে নাও, যেটা কি বলেছে না, একটি শূন্যক্রম বিক্রিয়ার প্রারম্ভিক গারত্ব তোমার বলে দিয়েছে 0.348 মোল লিটার ইনভার্স এবং এর হার ধ্রুবকের মান বলে দিয়েছে 3 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়াটির অর্ধায়ু বের করতে বলেছে। এখন তো অর্ধায়ু তোমরা বের করতে পারবে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে সেইটা বের করে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
দেখো এর পরের দিনের ক্লাসে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যে পুরো ডিটেলসে পড়বো, ওখান থেকে ওর সমাকলিত রূপ, অবকলিত রূপ সেগুলো বের করবো। এবং এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া, এবং প্রথম ক্রম বিক্রিয়াটা কিন্তু পুরো ডিটেলস আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। তাই জন্য প্রথম ক্রম বিক্রিয়াটা অবশ্যই অবশ্যই ফলো করবে।